স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমরা দেখেছি সরল সন্ধিতে স্পন্দন, অর্থাৎ যে সকল বস্তুকণার গতি এমন হয় যে গতির অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় অন্যদিকে যাবে, তাকে সরল সন্ধিতে স্পন্দন বলেছিলাম। এবং এর দুইটা উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে। একটা হচ্ছে স্প্রিনের গতি, আর হচ্ছে সরল ঢোলক বা পেন্ডুলামের গতি। তো এখন আমরা সরল সন্ধিতে স্পন্দনের এই দুইটা গতি বিশ্লেষণ করব। এই দুইটা গতিকে আমরা ম্যাথমেটিক্যালি ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করব এবং এর উপর ভিত্তি করে ম্যাথ করব আমরা। তো এখন আমরা প্রথমে দেখব আমাদের সরল সন্ধিতে স্পন্দন গতির একটা বিশেষ উদাহরণ স্প্রিং গতি। স্প্রিনের গতিটাকে আমরা এখন অ্যানালাইসিস করব, স্প্রিং গতি। আচ্ছা, তো প্রথমেই আসো একটা স্প্রিং আমরা ড্র করব, যেহেতু স্প্রিং গতি অ্যানালাইসিস করছি। তাহলে একটা স্প্রিংকে আমরা ড্র করলাম। এই যে একটা স্প্রিংকে আমরা আনুভূমিক বরাবর রেখেছি, হ্যাঁ, এই যে আনুভূমিক বরাবর রেখে তারপরে আমরা ওই স্প্রিংটাকে অ্যানালাইসিস করা শুরু করলাম। ওকে, খুব ভালো কথা। এই হচ্ছে একটা স্প্রিং, নরমালি এভাবে থাকে। সো এটা কি অবস্থা? নরমাল অবস্থা। স্প্রিংয়ের নরমাল অবস্থা, নরমাল স্প্রিং এমন করে থাকে। এবার একজন দুষ্ট লোক আসলো, পাজি দুষ্ট লোক এসে এই স্প্রিংটাকে দিছে টান। তো স্প্রিংকে যখন সে টান দিবে তখন নরমাল অবস্থা থেকে সেটা প্রসারিত অবস্থায় চলে যাবে, রাইট? স্প্রিংটা নরমাল অবস্থায় আছে, যখন তাকে টান দেওয়া হবে সে প্রসারিত অবস্থায় চলে যাবে। সো প্রসারিত অবস্থায় যাওয়ার পর কেমন হচ্ছে সেটা আমরা দেখি। যখন এই স্প্রিংটা প্রসারিত অবস্থায় চলে যাবে, ধরো তখন এমনই হবে। স্প্রিংটা কিন্তু আর এইভাবে থাকবে না। আমরা নিচে আরেকটা ফিগার ড্র করছি। স্প্রিংটাকে যখন টান দেওয়া হয়েছে তখন সে প্রসারিত হয়ে এই জায়গায় চলে আসলো। তাহলে ওইটা ছিল নরমাল অবস্থা, আর এটাকে আমরা বলবো প্রসারিত অবস্থা, ইলংগেটেড অবস্থা। ওকে ভাইয়া, খুব ভালো কথা। এখন এই যে এখান থেকে যে সে টানটা দিল, দুষ্ট লোক, টান দেওয়া মানে কি? আমি তোমাকে টান দিয়ে নিয়ে আসলাম, এটাকে আমরা বলি ফিজিক্সের ভাষায় বল দেওয়া, ফোর্স দেওয়া। বল আমরা আমাদের তৃতীয় চ্যাপ্টারে পড়ে এসেছি, বল। এই বল দেওয়া, কাজেই এখানে একটা কি দেওয়া হয়েছে? এখানে একটা বল দেওয়া হয়েছে, এক পরিমাণ বল প্রয়োগ করেছি। কে করেছে এটা? ওই দুষ্ট লোকটা করেছে, মানে আমরা করেছি, মানুষজন করেছে। স্প্রিং কিন্তু করেনি, এটা আমরা করেছি। আমরা তাকে বল দিয়ে নিয়ে এসেছি। কি পরিমাণ নিয়ে আসলাম? এই যে দেখো, নরমাল অবস্থা থেকে কি পরিমাণ তাকে নিয়ে এসেছি? নরমাল অবস্থা তাকে এক্স পরিমাণ নিয়ে এসেছি, এক্স পরিমাণ প্রসারিত করেছি নরমাল অবস্থা থেকে। কিন্তু এই নরমাল অবস্থাটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি সাম্য অবস্থা। তাহলে কোনটা সাম্য অবস্থা বলবো? নরমাল অবস্থাকে সাম্য অবস্থা বলবো, কারণ এই অবস্থায় থাকলে সে নরমাল থাকে, সাম্য অবস্থায় থাকে। এরপর আমরা প্রসারিত করলাম, এক পরিমাণ বল প্রয়োগ করে এক্স পরিমাণ প্রসারিত করেছি। এখন একটা কমন সেন্স কি বলে আমাদেরকে দেখো তো, আমরা যত বেশি বল দিব তত বেশি সে প্রসারিত হবে, যত বেশি বল দিব তত বেশি সে প্রসারিত হবে। স্প্রিংকে যত বেশি টানবো তত বেশি সে প্রসারিত হবে। সো আমরা যদি বল বেশি দিই, প্রসারণটা বেড়ে যাবে, রাইট? সো আমরা কি এখান থেকে বলতে পারি যে বলের সাথে প্রসারণটা সমানুপাতিক, কারণ যতই প্রসারণ বাড়বে ততই বল দিতে হবে। আমরা যদি বেশি বড় করতে চাই, স্প্রিংকে বেশি প্রসারিত করতে চাই, বেশি বল দিতে হবে। তাহলে এদের সম্পর্কটা কেমন? সমানুপাতিক আমরা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এরপর সমানুপাতিক তুলে দিলে একটা কি দিতে হবে? সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। কাজে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিলাম, কে, তারপর এক্স। এই কেটা কি ধ্রুবক? সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা বলো তো, এই কেটা কার জন্য এসেছে? স্প্রিংকে টানার জন্য এসেছে। তাহলে এটা কার সাথে জড়িত? এই ধ্রুবকটা স্প্রিংয়ের সাথে জড়িত। আমাদের তো অনেক ধ্রুবক আছে, আমাদের অনেকগুলো ধ্রুবক আছে। সো এক একটা ধ্রুবককে আমরা এক একটা নাম দিই। তো যেটা স্প্রিংয়ের সাথে জড়িত তাকে কোন নামটা দিলে আমাদের বুঝতে সুবিধা হবে? স্প্রিং ধ্রুবক, এই নামটা দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাই এই ধ্রুবককে আমরা নাম দিই স্প্রিং ধ্রুবক, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এই কেটাকে বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। ওকে, খুব সুন্দর কথা। তাহলে এটা কিভাবে এসেছে আমি আরেকবার বলি। যত বেশি আমরা প্রসারিত করতে চাই তত বেশি বল দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এফ সমানুপাতিক এক্স, সমানুপাতিক তুলে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক দিব, কে। তাহলে এফ সমান কে এক্স, এই কে কে বলছি স্প্রিং ধ্রুবক। ওকে, নাইস। ওকে, তাহলে এবার একটা কথা মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করো, এখানে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে এক বলটা দিচ্ছি, এই বলটা তো মানুষজন দিচ্ছে, আমরা দিচ্ছি, রাইট? এটা আমরা দিচ্ছি, এই যে আমরা। তাহলে এই বলটা কে দিচ্ছে? এই বলটা দিচ্ছে আমরা এই বলটা দিচ্ছি, মানে মানুষজন দিচ্ছি, স্প্রিং কিন্তু দিচ্ছে না, রাইট? এই আমরাকে ফিজিক্সের ভাষায় বলা হয় এজেন্ট। তাহলে আমরাকে ফিজিক্সের ভাষায় কি বলা হয়? এজেন্ট বলা হয়, এজেন্ট।
এজেন্ট শব্দের অর্থ হচ্ছে ওই বাইরের কেউ স্প্রিংকে টানছে, বাইরের কেউ স্প্রিংকে টানছে, তাহলে এজেন্ট, এটাকে আমরা বলি এজেন্ট। তাহলে এটা হবে এফ এজেন্ট সমান কে এক্স। তো ভাইয়া আমরাই তো টানবো, এখানে আর কে আছে যে টানবে? বাইরের কেউ তো স্প্রিংকে টানবে না, না আরেকজন আছে যে টানবে। দেখো স্প্রিংকে যখন আমরা প্রসারিত করব, স্প্রিং তখন আমাদেরকে টানবে, স্প্রিং তখন প্রসারিত হতে চাইবে না। আমরা যখন স্প্রিংকে টেনে নিয়ে যাব, স্প্রিং তখন আমাদেরকে টানবে, আমাদেরকে তার দিকে নিয়ে আসতে চাইবে, আমাদের হাতে একটা সে প্রেসার দিবে। আমরা যখন স্প্রিংকে টানবো, স্প্রিং আমাদেরকে টানবে, আমাদেরকে টেনে নিয়ে আসবে। সো দেখো ভালো করে, এটাকে আমরা বলতে পারি নিউটনের তৃতীয় সূত্র। আমরা যখন তার উপর ক্রিয়া করি, সে আমাদের উপর প্রতিক্রিয়া দেয়। আমরা যখন তাকে টানি, সে আমাকে টানে। এটাকে আমরা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। যাই হোক, তাহলে এই যে আমরা টানছি, সে আমাদেরকে নিয়ে আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা যেমন টানছি, আবার আমাদেরকে কে টানছে? স্প্রিং টানছে, স্প্রিং টানছে। স্প্রিং কোন দিকে টানছে? আমরা তো প্রসারিত করতে চাচ্ছি, স্প্রিং বলে ভাই আমি প্রসারিত হব না, স্প্রিং আমাদেরকে বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এদিকে টানছিলাম, আর স্প্রিং আমাদেরকে এদিকে নিয়ে আসছে, বিপরীত দিকে স্প্রিং নিয়ে আসছে। তাহলে স্প্রিং কোন দিকে বল দিচ্ছে বলো তো? স্প্রিং বল দিচ্ছে বিপরীত দিকে। তাহলে স্প্রিং কেমন দিকে বল দিচ্ছে? বিপরীত দিকে। তাহলে ব্যাপারটাকে যদি আমরা দেখাই, দেখো আমরা বল দিচ্ছিলাম এদিকে, এফ এজেন্ট, আমরা মানি এজেন্ট, স্প্রিং প্রসারিত হচ্ছিল এইদিকে, তাহলে দুইটা সেম দিকে আছে, তাই সমানুপাতিক দিয়েছি। এবার স্প্রিংয়ের কথা যদি বলি, স্প্রিং টানছে এই দিকে, তাহলে স্প্রিং টানছে এই দিকে, তাহলে স্প্রিং টানছে এই দিকে, এটাকে স্প্রিং বল বলবো। আর স্প্রিংটা প্রসারিত করছি কোন দিকে? বিপরীত দিকে। দেখো স্প্রিংটাকে এদিকে প্রসারিত করছি, তাহলে স্প্রিংকে টানছে এদিকে, স্প্রিং টানছে এই দিকে, স্প্রিংকে টানছে এইদিকে, স্প্রিং টানছে এইদিকে, তাহলে স্প্রিং প্রসারিত হচ্ছে এইদিকে, আর স্প্রিং বল দিচ্ছে এইদিকে। তাহলে স্প্রিং কোন দিকে প্রসারিত হচ্ছে? এই দিকে প্রসারিত হচ্ছে, স্প্রিং প্রসারিত হচ্ছে এই দিকে। তাহলে এক্স হচ্ছে এই দিকে, আর স্প্রিং বল হচ্ছে এই দিকে। তাহলে আমরা বলতে পারি বিপরীত। তাহলে বিপরীত হওয়ার কারণে সামনে একটা কি দেওয়া লাগবে? সামনে একটা মাইনাস দেওয়া লাগবে, মাইনাস এক্স। আমাকে একটু বলো তো, এই এফটা কোন এফ? এটা কি এজেন্ট? এই যে মাইনাস আসলো বিপরীতের কারণে, কখন প্রসারণের সাথে বলটা বিপরীত হবে? যদি এটা স্প্রিং বল হয়। তাহলে এই এফটা কোন এফ? স্প্রিং এর এফ, এজেন্টের এফ নয়। এজেন্টের এফ হলে দুইটা একই দিকে, ফলে কোনো মাইনাস আসবে না। আর স্প্রিং হলে তখন মাইনাস আসবে। তাহলে এখানে বল কয়টা? দুইটা। বল কয়টা? দুইটা। একটা হচ্ছে এজেন্ট, একটা হচ্ছে স্প্রিং। একটা হচ্ছে এজেন্ট, একটা হচ্ছে স্প্রিং। এজেন্ট যেদিকে, প্রসারণ সেদিকে, ফলে কোনো মাইনাস নেই। আবার স্প্রিং যেদিকে, প্রসারণ তার বিপরীতে, ফলে একটা মাইনাস দিতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি সমানুপাতিক তুলে দিলে এফ স্প্রিং সমান মাইনাস কে এক্স, এটা আমরা বলতে পারি। তা আমাদের বইয়ে লেখা আছে, দেখবে তোমরা, তোমাদের বইয়ে লেখা আছে এফ সমান মাইনাস কে এক্স। বুঝতে পেরেছো? এফ সমান মাইনাস কে এক্স কোথায় থেকে এসেছে? এফ সমান মাইনাস কে এক্স এখান থেকে এসেছে। এবং ওরা বলেনি এই এফটা স্প্রিং এর এফ, এবং এখানে দুইটা এফ আছে, এ কথা তারা বলেনি। আমরা কি ক্লিয়ার হয়েছি ব্যাপারটা? ওকে, তো এটা হচ্ছে আমাদের স্প্রিং এর গতির ইকুয়েশন। আমরা স্প্রিংয়ের গতিকে, এই যে স্প্রিংয়ের এই ব্যাপারটাকে, টানাটানি, ঠেলাঠেলি, পশাপশি, এই ব্যাপারটাকে আমরা ফিজিক্স দিয়ে, ম্যাথ দিয়ে দেখেছি। তো পরীক্ষা ভাই কি ধরনের ম্যাথ করতে বলবে? আমাকে এক্স এর মান দিয়ে দিবে, কে এর মান দিয়ে দিবে, স্প্রিং বল বের করতে বলবে। মনে করো এক্স এর মান দিয়ে দিল 10 সেন্টিমিটার, স্প্রিং ধ্রুবক দিয়ে দিল 20, গুণ করিয়া মাইনাস করলেই স্প্রিং বল পাওয়া যাবে। এই ধরনের ম্যাথ করতে দিবে পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে, তাহলে স্প্রিং এর গতি আমাদের কি ক্লিয়ার হলো? এটা হচ্ছে স্প্রিং এর গতি ছিল। এরপর এবার আমরা চলে যাব স্প্রিং এর গতি থেকে একটা নতুন কনসেপ্টে। চল, ওকে, তাহলে এখন আমরা দেখবো নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে স্প্রিং এর মজার একটা কনসেপ্ট। এখন আমরা দেখবো স্প্রিং এর পর্যায়কাল। এখন আমরা কি দেখবো? স্প্রিং এর পর্যায়কাল দেখবো।
তো এই জিনিসটা দেখার জন্য আমাদের কিছু বেসিক লাগবে, আগে থেকে কিছু জানতে হবে। তাই আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে আমাদের বেসিক কর্নার, এই কর্নারের নাম হচ্ছে বেসিক কর্নার, মানুষজন এখানে আসে আর বেসিক পেয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের মেইন কর্নার। ওকে, আচ্ছা মনে করো আমরা হচ্ছে খুব দুষ্ট। তো আমরা দুষ্ট হওয়ার কারণে আমাদের মনে তো শান্তি নাই। এই যে দেখো একটি স্প্রিং ঝুলে আছে, একটি স্প্রিং ঝুলে আছে, একটি স্প্রিংকে আমরা ঝুলিয়ে রেখেছি। এটা হচ্ছে তার নর্মাল অবস্থা। নর্মাল নর্মাল অবস্থাকে ফিজিক্সের ভাষায় কি বলে বলেছি? সাম্য অবস্থা বলে বলেছি, সাম্য অবস্থা। ওকে, এবার আমরা তো দুষ্ট, আমরা কি করব? দুষ্টামি করব। দুষ্টামি করে কি করেছি? এটার সাথে একটা ভর ঝুলিয়ে দিয়েছি। তাহলে দেখো স্প্রিংয়ের সাথে যখন তুমি একটা ভর ঝুলিয়ে দিবে, স্প্রিংটা কি হবে? প্রসারিত হয়ে যাবে। এই যে দেখো স্প্রিংটার সাথে আমরা একটা কি ঝুলিয়ে দিয়েছি? ভর ঝুলিয়ে দিয়েছি, একটা ইট ঝুলিয়ে দিয়েছি। একটা ইট যখন স্প্রিংয়ের সাথে ঝুলিয়ে দিব, ইট স্প্রিংকে নিচে নামিয়ে ফেলবে, রাইট? স্প্রিংকে টেনে প্রসারিত করে ফেলবে। তো এই যে দেখো একটা ইট ঝুলানোর পর স্প্রিং এইটুকু প্রসারিত হলো, তাহলে এটাকে আমরা বললাম এক্স। তাহলে স্প্রিংকে যখন একটা ইট ঝুলাবো তখন স্প্রিং এইটুকু প্রসারিত হবে। তো নরমালি যেটা দেখা যায় সেটা হচ্ছে স্প্রিংটা বেসিক্যালি এইটুকু প্রসারিত হয়ে থেমে থাকে না। নরমালি যেটা দেখা যায় একটা স্প্রিংয়ের সাথে যদি আমরা একটা ভর ঝুলিয়ে দিই, একটা স্প্রিংয়ের সাথে আমরা যদি একটা ভর ঝুলিয়ে দিই, তাহলে নরমালি কি দেখা যায়? তাহলে নরমালি দেখা যায় যে স্প্রিংটা একবার নিচে নামে আবার উপরে উঠে, আবার নিচে নামে আবার উপরে উঠে। তাহলে দেখো স্প্রিংয়ের সাথে একটা ভর ঝুলানোর পর স্প্রিং একবার নিচে নামে আবার উপরে ওঠে, একবার নিচে নামে আবার উপরে ওঠে, একবার নিচে নামে আবার উপরে ওঠে। এভাবে করে এটাকে আমরা বলি সরলচ্ছন্নিত স্পন্দন। অর্ধেক সময় যেদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীতে, এটাকে আমরা বলি সরলচ্ছন্নিত স্পন্দন। তাহলে এখানে দেখা যায় যখন আমরা ভর ঝুলিয়ে দিই তখন সে একবার সর্বোচ্চ অবস্থানে চলে যাবে, নিচে নামবে, এরপর সে আবার আগের অবস্থানে ফিরে আসবে, এরপর সে আরো সংকুচিত হয়ে যাবে, আরো সংকুচিত হয়ে যায়, আবার সে আবার কি হয়? আগের অবস্থানে যায়, আবার সে প্রসারিত হয়। এই তাহলে এই যে দেখো স্প্রিংটা একটা সরলচ্ছন্নিত স্পন্দনে ঝুলতে থাকে, লা 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 লো, লা 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 লা, তাহলে সে একটা সরলচ্ছন্নিত স্পন্দনে ঝুলতে থাকে। তো এখন আমরা দেখব স্প্রিংটা এখান থেকে শুরু করে একবার প্রসারিত হলো, আবার সংকুচিত হলো, এরপর আবার আগের অবস্থায় ফিরে আসলো। এই যে এই জায়গা থেকে শুরু করে আবার এই জায়গায় আস্তে আস্তে সে আবার আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে একটা স্প্রিং আগের অবস্থায় ফিরে আসতে কত সময় নেয়? দেখো সে এখানে ছিল, এরপর সে প্রসারিত হলো, কিছু সময় নিয়েছে, আবার সে সংকুচিত হলো, কিছু সময় নিয়েছে, তারপর সে আগের অবস্থায় ফিরে এসেছে। তাহলে একটা স্প্রিং হুবহু আগের অবস্থায় ফিরে আসতে, হুবহু আগের অবস্থায় ফিরে আসতে, দেখো এরপর কিন্তু সে আবার প্রসারিত হলো, দেখো এরপর কিন্তু সে আবার প্রসারিত হয়েছে, তার মানে এটা হচ্ছে তার আগের অবস্থা। তাহলে একটা স্প্রিং হুবহু আগের অবস্থায় ফিরে আসতে যে সময়টা নেয় তাকে বলি পর্যায়কাল। তাহলে স্প্রিংয়ের পর্যায়কাল কি লিখবো আমরা? যে সময় নে আগের অবস্থায় ফিরে আসতে সেটাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে স্প্রিং তার আগের অবস্থায় ফিরে আসতে, স্প্রিং তার আগের অবস্থায় ফিরে আসতে যে সময় নেই তাকে আমরা বলি পর্যায়কাল, ইংলিশে বলা হয় পিরিয়ড। তাহলে পর্যায়কাল বা পিরিয়ড কি? স্প্রিং আগের অবস্থায় ফিরে আসতে যে সময় নেই তাকে আমরা বলি পর্যায়কাল বা পিরিয়ড। তো এই আর কি পর্যায়কাল বা পিরিয়ডের ব্যাপারটা। তার মানে স্প্রিং আগের অবস্থায় ফিরে আসতে যে সময়টা নেই তাকে পর্যায়কাল বা পিরিয়ড বলা হচ্ছে। এই সময়টা আমরা বের করব। এই সময়টাকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করে থাকি, বড় হাতের টি দিয়ে, ছোট হাতের না, বড় হাতের টি দিয়ে আমরা পর্যায়কাল প্রকাশ করে থাকি, আর ছোট হাতের টি দিয়ে আমরা যে কোনো সময় প্রকাশ করে থাকি। আচ্ছা, আমরা এখন বেসিক কর্নার থেকে শুরু করে এই ব্যাপারগুলো দেখব। এই টি এর মানটা কিভাবে আসে সেই ব্যাপারটা আমরা দেখব, টি এর মানটা আমরা বের করার ট্রাই করব। ওকে, চলো তাহলে টি এর মানটা আমরা একটু বের করি। অর্থাৎ একটি স্প্রিং আগের অবস্থা আসতে যে সময়টা নিবে সেই সময়টা আমরা বের করব। তো এটা একটু কমপ্লেক্স কনসেপ্ট, বাট আমাদের বইয়ে আছে, আমাদের বইয়ে শুধু সূত্রটা আছে। তো শুধু সূত্র থাকলে কি আমাদের কি মন ভরে? না, মন ভরে না। সূত্র দেখে আমাদের মন ভরে না, তাই আমাদের এখন বিস্তারিত দেখতে হবে এই ব্যাপারটা। আমরা এখন বিস্তারিত দেখব স্প্রিংয়ের পর্যায়কাল বের করার ব্যাপারটা, বিস্তারিত। কেমন করে? বিস্তারিত। আচ্ছা, তো একদম প্রথমে আমাদের কি জানতে হবে? দেখো, একদম প্রথমে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, বেসিক কর্নারে আমরা জানবো। একদম প্রথমে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনকে আমরা বলি রৈখিক বেগ। তাহলে এই যে আমরা যে এতদিন বেগ পড়ে এসেছি, এই বেগ সমান ছিল সময়ের সাথে সরণের পরিবর্তন।
তো এই বেগটাকে বলা হয় রৈখিক বেগ, কারণ এটা সরলরেখায় চলে। যদি আমরা বলি কৌণিক বেগ, কৌণিক বেগ মানে কি হবে ভাইয়া? কৌণিক বেগ মানে সময়ের সাথে কোণের পরিবর্তন, সময়ের সাথে কোণের পরিবর্তন, এটাকে আমরা বলি কৌণিক বেগ। যেমন ফর এক্সাম্পল, একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে পুরো বৃত্তাকার পথ ঘুরে আবার ওই জায়গায় আসলো, তাহলে সে একবার পুরো বৃত্তাকার পথ ঘুরে আগের জায়গায় আসলো, তাহলে তার কোণের পরিবর্তন কত? বৃত্ত একবার ঘুরে আসলে কত কোণ তৈরি করে? 360 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে তার কোণের পরিবর্তন হচ্ছে 360 ডিগ্রি, এবং তার সময়টা হচ্ছে বড় হাতের টি। বলেছি একটু আগেই, বড় হাতের টি দ্বারা আমরা পর্যায়কালকে বোঝাই। পর্যায়কাল মানে আগের অবস্থায় ফিরে আসা। আর ছোট হাতের টি দ্বারা যে কোনো সময়কে বোঝায়, যে কোনো সময়কে আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করি। আর স্পেশাল টি হচ্ছে বড় হাতের টি, পর্যায়কাল বোঝায়। পর্যায়কাল মানে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সে এই বিন্দুতে ফিরে আসবে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সে এই বিন্দুতে ফিরে আসবে, আগের অবস্থায় ফিরে আসবে, পুরো বৃত্তাকার পথ ঘুরে আগের অবস্থায় ফিরে আসবে, পুরো বৃত্তাকার পথ ঘুরে আগের অবস্থায় ফিরে আসবে। এই সময়টাকে বলছি পর্যায়কাল। সো দেখো, কোণের পরিবর্তন হচ্ছে 360 ডিগ্রি। একবার যদি পুরোটা ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি পরিবর্তিত হয়, আর সময় হচ্ছে টি। এটাকে আমরা বলি কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগ মানে কি ভাইয়া? কৌণিক বেগ মানে উপরে কোণের পরিবর্তন, নিচে সময়। মনে করো একজন এ থেকে বি তে আসলো, তার মানে তার কোণের পরিবর্তন হলো এইটুকু। এই যে দেখো, এ থেকে বি তে আসার ফলে এইটুকু কোণের পরিবর্তন হলো, আর এতে তার টি পরিমাণ সময় লাগলো, ছোট হাতের টি পরিমাণ সময় লাগলো। তাহলে এই ক্ষেত্রে তার কি হবে? এই কোণকে আমরা বলবো থিটা, এই কোণটাকে বললাম থিটা, আর সময়টাকে বললাম টি। এটাকে আমরা বলবো কৌণিক বেগ। তার মানে কৌণিক বেগ মানে সময়ের সাথে কোণের পরিবর্তন, সময়ের সাথে কোণের পরিবর্তন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কৌণিক বেগ বলে থাকি। এবং এই কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এই কৌণিক বেগকে আমরা একটা হরফ দিয়ে প্রকাশ করি, একটা হরফ। রৈখিক বেগকে আমরা যেমন ভি দিয়ে প্রকাশ করে থাকি, ভি, তেমনি কৌণিক বেগকে আমরা একটা হরফ দিয়ে প্রকাশ করি। দেখতে ডাব্লিউ এর মতো, কিন্তু এটাকে আমরা বলি ও। দেখতে ডাব্লিউ এর মতো, কিন্তু আমরা এটাকে ডাব্লিউ বলি না, এটাকে আমরা বলি ওমেগা। তাহলে এটাকে কি বলা হয়? ওমেগা। দেখতে ডাব্লিউ এর মতো, কিন্তু এটাকে গ্রিক ভাষায়, এটা গ্রিক একটা লেটার, গ্রিক ভাষায় এটাকে ওমেগা বলা হয়। কাজেই কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করি। তাহলে ডাব্লিউ এর মতো করে লিখবো, কিন্তু এটাকে আমরা ওমেগা বলবো। সো ওমেগা সমান হচ্ছে কোণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তো কোণের পরিবর্তনকে থিটা বললাম, সময়কে টি বললাম। তাহলে এবার বলো তো আমাকে, একটা বৃত্তাকার পথ ঘুরে আসলে ওমেগা কত হবে? তাহলে একটা বৃত্তাকার পথ ঘুরে আসলে ওমেগা হবে, উপরে হবে 360 ডিগ্রি, আর নিচে হবে বড় হাতের টি। এটা হবে কোণের পরিবর্তন বাই সময়, কৌণিক বেগ ওমেগা। এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে একবার বৃত্তাকার পথ ঘুরে আসলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে ডিগ্রিতে। এটাকে যদি রেডিয়ানে বলি, তাহলে রেডিয়ানে কত? এটা রেডিয়ানে হচ্ছে টুয়াইস পাই রেডিয়ান। আমরা জানি পাই হচ্ছে রেডিয়ান এককে। তাহলে একবার বৃত্তাকার পথ ঘুরে আসলে টুয়াইস পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। আমরা জানি একবার পুরো বৃত্তাকার পথ ঘুরে আসা মানে টুয়াইস পাই কোণ উৎপন্ন হওয়া। তাহলে 360 না বলে যদি আমরা টুয়াইস পাই রেডিয়ান বলি, ভুল হবে না? ভুল হবে না। তাই আমরা 360 এর পরিবর্তে 2 পাই লিখলাম। 2 পাই মানে হচ্ছে কত? পাই মানে 180 ডিগ্রি, 2 পাই মানে 360 ডিগ্রি। তাহলে 360 ডিভাইডেড বাই কি? এটাকে বলছি আমরা কৌণিক বেগ ওমেগা। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান আমরা জানতে পেরেছি। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই আপনি বের করছেন স্প্রিনের পর্যায়কাল, কিন্তু এখানে কৌণিক বেগ পড়ানোর দরকারটা কি? দরকার হচ্ছে কৌণিক বেগের মধ্যে কার নামগন্ধ পাওয়া যায়, পর্যায়কালের নামগন্ধ পাওয়া যায়, সেই জন্য পড়িয়েছি। এই যে দেখো, কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে কি? টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। তাহলে পর্যায়কাল, এই যে এই টিটাকে বলছি পর্যায়কাল। তাহলে টি সমান কি বলবো? টি সমান বলবো টুয়াইস পাই, ওমেগাকে নিচে নিয়ে আসো। তাহলে এই যে ওমেগাকে নিচে আনলাম, টিকে উপরে নিয়ে গেলাম। তাহলে টি সমান টুয়াইস পাই বাই ওমেগা। তাহলে তোমরা আমাকে বলতেই পারো, ভাইয়া ও ভাইয়া স্পিনের পর্যায়কালের ক্ষেত্রে ওমেগা পড়ালেন কেন? আমি বলবো তোমাদেরকে, ওমেগা পড়ালাম কারণ এটাতে পর্যায়কাল আছে। তাহলে এই যে এটা হচ্ছে পর্যায়কাল, এটাকে আমরা বলছি পর্যায়কাল। সো পর্যায়কাল সমান আমরা কি পেলাম? পর্যায়কাল সমান আমরা পেলাম টুয়াইস পাই বাই কৌণিক বেগ, টুয়াইস পাই ডিভাইডেড বাই কৌণিক বেগ। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তো স্প্রিনের পর্যায়কাল বের করব। তো এখন সমস্যা হচ্ছে স্প্রিন, এই যে আমি তোমাদেরকে দেখালাম একটা স্প্রিনকে ঝুলিয়ে
এরপর সে আবার আগের জায়গায় ফিরে আসতে যে সময়টা নেয় ওইটাকে স্পিনের পর্যায়কাল বলছি। তো এখানের ক্ষেত্রে কিন্তু স্পিনের ওমেগা কিন্তু নাই। আমাকে কি কি আছে এখানের মধ্যে দেখো, একটা হচ্ছে স্পিনের ভর আছে, স্পিনের ভর আমি জানি কত কেজি ভরকে ঝুলিয়ে দিলাম, একটা স্পিনের সাথে কত কেজি ভর ঝুলিয়ে দিলাম সেটা আমি জানি, ভর এম আমরা জানি। আরেকটা হচ্ছে স্পিন ধ্রুবক আমরা জানি, তাহলে এম জানি, স্পিন ধ্রুবক কে জানি। তাহলে আমরা জানি কি, আমরা স্পিনের ধ্রুবকটা জানি আর এমটা জানি। ভাই স্পিন ধ্রুবক কিভাবে জানেন, একটা স্পিনের যখন আমরা কোন একটা স্পিন দোকান থেকে কিনে আসি তখন স্পিনের গায়ে লেখা থাকে স্পিন ধ্রুবক কত, প্রত্যেকটা স্পিনের জন্য তার স্পিন ধ্রুবকটা নির্দিষ্ট। আমরা একটা স্পিন নিলাম, তার স্পিন ধ্রুবক ফিক্সড নির্দিষ্ট, এক একটা স্পিনের জন্য এক এক ধরনের স্পিন ধ্রুবক। মনে করো আমি এই কালো স্পিন নিলাম, কালো স্পিনের স্পিন ধ্রুবক লেখা আছে 10, আমি নীল স্পিন নিলাম, নীল স্পিনের গায়ে লেখা আছে 20। এক একটা স্পিনের স্পিন ধ্রুবক এক এক রকম, কিন্তু যে স্পিনটা নিব ওই স্পিনের গায়ে লেখা থাকবে তার জন্য স্পিন ধ্রুবকটা কত। তার মানে স্পিনের গায়ে লেখা আছে স্পিন ধ্রুবক, ফলে আমরা জানি কে কত, স্পিন ধ্রুবক কত সেটা। আর স্পিনের সাথে আমরা একটা ভর ঝুলিয়ে দিলাম, তা আমরা যেহেতু ভর ঝুলিয়ে দিলাম আমরা জানি ভরটা কত। তাহলে আমরা ভর জানি স্পিনের, স্পিন ধ্রুবক জানি, এম জানি, কে জানি, কিন্তু কি জানি না, ওমেগা জানি না। ওমেগা কি, কৌণিক বেগ, স্পিনের কৌণিক বেগ আমরা জানি না, স্পিনের কৌণিক বেগ আমরা জানি না, কারণ আমরা জানি না তো কোণের পরিবর্তন কত, সময় কত, এগুলো আমরা জানি না। ফলে আমরা জানি কি, জানি হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে এম এবং আরেকটা হচ্ছে কে। আর জানি না কি, জানি না হচ্ছে ওমেগা। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন করতে হবে তাহলে এখন ওমেগা কে এম কে দিয়ে রিপ্লেস করতে হবে, এম কে দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে ওমেগা কে যদি আমরা এখন এম আর কে দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে ওমেগা চলে যাবে, এম আর কে চলে আসবে, আমরা এমও জানি কেও জানি, আমরা পর্যায়কাল বের করে ফেলতে পারবো, ইয়া ইয়া ইয়া, ঠিক আছে ওকে। তাহলে আমরা এখন কি করব, ওমেগা কে রিপ্লেস করে এম আর কে নিয়ে আসবো। তাহলে এম আর কে নিয়ে আসতে হবে ওমেগা কে রিপ্লেস করে। তো এটা কিভাবে আনবো, আবার আমাদেরকে বেসিক কর্নারে যেতে হবে, বেসিক কর্নারে যাওয়ার পরে নতুন একটা বেসিক দেখতে হবে। তাহলে এই বেসিকটা সবাই লিখে নাও, এই বেসিকটা লেখার পরে আমরা এখন নতুন বেসিক কর্নারে যাব, নতুন বেসিকের জন্য। তো নতুন বেসিক কর্নার আসো, নতুন বেসিকের জন্য। ওকে, নতুন বেসিকটা হচ্ছে আমরা এতদিন পড়ে এসেছি বল মানে কত, আমরা এতদিন পড়ে এসেছি, ভালো করে খেয়াল করো। এই যে তোমাদেরকে একটু আগে দেখালাম F সমান kx, এই Fটা হচ্ছে আমরা টানছি আর কি। এই যে দেখো m ভর ঝুলানোর ফলে একটা স্প্রিনের সাথে m পরিমাণ ভর ঝুলিয়ে দিলাম, এই m ভরটা তাকে নিচের দিকে টানছে। তাহলে এই স্প্রিন টানছে নাকি m ভর টানছে, m ভর টানছে। এই m ভর টানার ভরটা কত, F। তাহলে m ভর ঝুলিয়ে দেওয়ার কারণে, m ভর ঝুলিয়ে দেওয়ার কারণে, m ভর ঝুলিয়ে দেওয়ার কারণে F বলে নিচের দিকে টানছে, তাকে স্প্রিংকে নিচের দিকে টানছে F বলে। তাহলে এই F বলটা নিলাম, তাহলে আমরা F এজেন্ট এই বলটা নিলাম, F এজেন্ট ইজ ইকুয়াল টু kx। আমরা দেখেছি একটু আগে সূত্র ছিল F এজেন্ট সমান kx। ওকে, সুন্দর। এখন ভাইয়া F মানে কি, আমরা এতদিন পড়ে এসেছি F মানে ma। তাহলে F সমান এতদিন কি পড়ে এসেছি, F সমান ma, ma সমান kx, F সমান ma আমরা জানি, আমরা পড়ে এসেছি। কিন্তু ভাইয়া তোমাদেরকে আজকে একটা নতুন সূত্র শিখাবো, তোমাদেরকে আজকে একটা কি শিখাবো, তোমাদেরকে আজকে একটা নতুন সূত্র শিখাবো। কি শিখাবো, নতুন সূত্র শিখাবো। তোমাদেরকে আজকে একটা কি শিখাবো, নতুন সূত্র শিখাবো। নতুন সূত্রটা হচ্ছে তোমরা এতদিন পড়ে এসেছো F সমান ma সমান kx। আজকে তোমাদেরকে নতুন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে ত্বরণ। a সমান ওমেগা স্কয়ার x। তাহলে তোমাদেরকে একটা নতুন সূত্র শিখালাম, সেটা হচ্ছে ত্বরণ a সমান ওমেগা স্কয়ার x। ভাই এটা কোন সূত্র, এই যে দেখো না, ত্বরণের সাথে কৌণিক বেগের সাথে সরণের সম্পর্ক। এটা হচ্ছে কৌণিক বেগ আর এটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে ত্বরণ। ভাই এটা এটা একটু বুঝে দেন, একটু ফিল দেন এই সূত্রটা, এই সূত্র কিভাবে আসছে একটু বুঝে দেন। সূত্র কিভাবে আসছে সেটা তো আমাদের ইন্টারে আছে হায়ার লেভেলে, আমরা হয়তো সূত্র কিভাবে আসছে সেটা প্রমাণ দিচ্ছি না, কিন্তু তোমাকে বুঝিয়ে দিচ্ছি সূত্রটা। দেখো ভালো করে সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। আমরা যখন স্পিনের সাথে m ভর ঝুলিয়ে দিলাম তখন স্পিনটা নিচে নামবে না, এই m ভরটা নিচে নামবে, স্পিনটাও নিচে নামবে, নিচে নামতে থাকবে। এই নিচে নামার সময় সে যে পরিমাণ নেমে আসছে সেটা হচ্ছে x।
যে পরিমাণ নেমে আসবে সেটা হচ্ছে এক্স, যেই ত্বরণে নেমে আসবে ওই ত্বরণটা হচ্ছে এ, যেই ত্বরণে নেমে আসবে ত্বরণটা হচ্ছে এ, যেই কৌণিক বেগে নেমে আসবে ওই কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি? ত্বরণ সমান ওমেগা স্কয়ার এক্স। তাহলে যেই ত্বরণে নেমে আসবে ওই ত্বরণ সমান হবে কৌণিক বেগের বর্গ ইনটু এক্স। সূত্রের প্রমাণটা আমরা এখন দিচ্ছি না, লাগবে না সূত্রের প্রমাণটা, এটা তোমাদের ইন্টারে দেওয়া হবে সূত্রের প্রমাণ, জাস্ট জেনে রাখো, আমার এখানে কাজে লাগবে এবং এটা তোমাদের বইয়ে সূত্রটা আছে। ওকে, তাহলে হচ্ছে a সমান ওমেগা স্কয়ার x। তাহলে ত্বরণ a সমান ওমেগা স্কয়ার x হলে এখন আমরা কি করব, এই জায়গায় এর মানটা বসাবো। তাহলে আমরা কি পেলাম, ma সমান kx, এটা আমরা পেলাম। এখন এর পরিবর্তে আমরা ওই মানটা বসিয়ে দিব। তাহলে আমরা একটু এই জায়গায় লিখি, সেটা এই জায়গায় মুছে এই জায়গায় লিখি। ওকে, দেখো তাহলে আমরা লিখতে পারি এজেন্ট সমান kx। এখানে এজেন্ট কে ওই m ভরটাই তাকে টেনে নামাচ্ছে, তাহলে m ভরটাই হচ্ছে এখানে এজেন্ট, ওই m ভরটাই তাকে টেনে নামাচ্ছে, তাহলে m ভরটাই এজেন্ট, m ভরটাই সমান হচ্ছে kx। আচ্ছা ঠিক আছে, ওকে ভালো কথা। আবার এটা সমান কি লিখলাম, f এজেন্ট সমান কি লিখলাম ma, তাহলে ma সমান kx। আবার a সমান কি লিখতে পারি, a সমান লিখতে পারি ওমেগা স্কয়ার x সমান kx। তাহলে a সমান লিখতে পারি ওমেগা স্কয়ার x সমান হচ্ছে kx। ওকে ভালো কথা। তাহলে এবার দেখো আমরা একটা কথা বলেছিলাম, বলেছিলাম পর্যায়কাল বের করতে হলে আমাকে ওমেগা জানতে হবে। দেখো ভালো করে, পর্যায়কাল সমান 2π/ওমেগা। তাহলে আমরা বলেছিলাম তোমাদেরকে, আমরা এখানে ওমেগা জানি না হচ্ছে ওমেগা, আর m আর k জানি। তাহলে আমাদের কি করতে হবে, ওমেগাকে m কে দিয়ে রিপ্লেস করতে হবে, রাইট? তাহলে ওমেগাকে m আর k দিয়ে যদি রিপ্লেস করতে হয়, দেখো ভালো করে, এই যে দেখো মজার ব্যাপারটা, x আর x চলে যাবে, x আর x চলে গেল, ওমেগা স্কয়ার থাকলো, m টাকে নিচে নিয়ে গেলাম, তাহলে k/m। তাহলে এবার ভালো করে খেয়াল করো, এবার হচ্ছে ওমেগা সমান তাহলে লিখতে পারি √k/m, ওমেগা সমান লিখতে পারি √k/m, অর্থাৎ আমরা কি করলাম, রুট করে দিলাম। তাহলে দেখো আমরা বলেছিলাম ওমেগা থাকবে না, ওমেগাকে রিপ্লেস করে দিব, ওমেগার জায়গায় m আর k নিয়ে আসবো। দেখো ওমেগা সমান k/m √, তাহলে আমরা জাস্ট ওমেগার জায়গায় k/m টা বসাই দিব। তাহলে কি হলো, ওমেগা রিপ্লেস হয়ে গেল, k/m চলে আসলো। আমরা তো k/m এর মান জানি, তাহলে আমাদের সূত্রটাও হয়ে গেল। তাহলে দেখো আমরা ফাইনালি কি লিখতে পারি, আমরা এই জিনিসটা মুছিয়ে দিলাম। বেসিক কর্নার আর লাগছে না, আমাদের বেসিক শেষ, আমাদের সূত্র শেষ, আমরা বের করে ফেলেছি। আমরা বের করে ফেলেছি, এই যে দেখো। তাহলে আমরা ফাইনালি বলতে পারি পর্যায়কাল, এই যে সূত্রটা নিয়ে আসি, পর্যায়কাল বের করতে বলেছি স্পিনের, সো পর্যায়কাল t সমান, স্পিনের পর্যায়কাল বের করতে বলেছে, সো পর্যায়কাল t সমান 2π/ওমেগা। ওকে, তাহলে 2π ওমেগার পরিবর্তে বসাবো ওমেগার মানটা k/m। ওকে, তারপরে আমরা একটা কাজ করতে পারি, যদি আরেকটু সুন্দর করতে চাই, 2π আর √k/m আছে না নিচে, আমরা এটাকে কি লিখতে পারি, উল্টাই দিতে পারি। তাহলে এটাকে যদি উল্টাই দিই তাহলে উল্টে যাবে, m উপরে চলে যাবে, k নিচে থাকবে। আমরা যদি এটাকে উল্টিয়ে দিলাম, m উপরে চলে আসলো, k নিচে আসলো। এটাই হচ্ছে আমার পর্যায়কালের সূত্র, এটাই হচ্ছে পর্যায়কালটি। তাহলে দেখো পর্যায়কালটি সমান 2π√m/k। তাহলে পর্যায়কাল, এই যে স্পিনের পর্যায়কাল বের করতে বলে, স্পিনের পর্যায়কাল কি হবে, স্পিনের পর্যায়কাল হবে 2π এরপর √m/k। ভাইয়া mটা কি, স্পিনের সাথে যে ভরটা ঝুলিয়েছি, তাহলে ঝুলানো ভর, mটা হচ্ছে ঝুলানো ভর, kটা কি, kটা হচ্ছে স্পিন ধ্রুবক, আর 2πটা কি, 2πটা হচ্ছে কোণ। এটাকে কত বসাবো, 2π 2 × 3.14 বসাবো, কারণ পাই মানে রেডিয়ানে বসাতে হবে, রেডিয়ানে পাই সমান 3.14, রেডিয়ানে পাই সমান 3.14, তাহলে রেডিয়ানে বসাবো 2 × 3.14। তাহলে আমরা কি পেয়ে যাব, স্পিনের পর্যায়কাল পেয়ে যাব। মনে করো তোমাকে প্রশ্নের মধ্যে বলা হলো একটা স্পিনের ভর হচ্ছে 5 কেজি, স্পিন ধ্রুবক হচ্ছে 10, তাহলে এখানে 5 এখানে 10 বসাবো, তারপর এখানে 2 × 3.14 বসাবো, আমরা স্পিনের পর্যায়কালটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমার স্পিনের পর্যায়কাল বের করার সূত্র, একটা স্পিনের পর্যায়কাল বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা কি দেখলাম, স্পিনের সূত্র দেখলাম, f এজেন্ট সমান kx, f স্পিন সমান -kx, আর স্পিনের পর্যায়কাল দেখলাম, পর্যায়কাল t সমান 2π
√m/k। তো এটা হচ্ছে স্পিনের গতিকে আমরা ম্যাথ ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করেছি। আমাদের বইয়ে এই সূত্রটা আছে, হয়তো দেখবা বইয়ে তোমার কেটা উপর আছে, আমরা নিচে আছে, এটা ভুল। যদি কে উপরে থাকে এটা ভুল, আমরা যেটা প্রমাণ করেছি এটাই হচ্ছে আমাদের সঠিক সূত্রটি। তাহলে অবশ্যই সঠিক সূত্রটি তোমাকে জানতে হবে, না হয় তোমার অঙ্ক ভুল হবে। তো এই হচ্ছে আমাদের স্পিনের গতি সম্পর্কে পড়াশোনা ছিল। এবার আমরা সরল দোলকের গতি দেখবো, দেখার পর আমাদের মোটামুটি সহজ নির্দেশ শেষ হয়ে যাবে।